আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে পুরো বই আমরা শেষ করে ফেলেছি। সংক্ষিপ্ত সিলেবাস আমাদের হাতে চলে এসেছে, তাই আমরা এখন রিভিশন ক্লাস শুরু করেছি। সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার কারণে অনেক শিক্ষার্থীদের মধ্যেই একটা ওভার কনফিডেন্ট ভাব চলে এসেছে, এই ভেবে যে এইটুকু সিলেবাস পরীক্ষার আগের রাত্রে পড়লেই চলবে। তাদের উদ্দেশ্যে খরগোশ ও কচ্ছপের গল্পটা স্মরণ করিয়ে দিতে চাই। যাই হোক, আজকের আমাদের রিভিশন ক্লাসের আলোচ্য বিষয় অধ্যায় 4, মানব শারীরতত্ত্ব, রক্ত ও রক্ত সঞ্চালন। রক্ত ও রক্ত সঞ্চালন অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি নমুনা সৃজনশীল প্রশ্ন ও এর উত্তর এবং গুরুত্বপূর্ণ কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন ও এর উত্তর নিয়ে আলোচনা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সাইফুল্লাহ মাসুম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। তো প্রথমেই আমরা নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। উদ্দীপক 1, তোমরা সবাই বোর্ডের দিকে খেয়াল করো। মানব দেহে লাল বর্ণের তরল যোজক কলা বিদ্যমান, যা দেহে খাদ্যসার ও শ্বসন গ্যাস পরিবহন করে এবং বাতাসের সংস্পর্শে উপাদানটি জমাট বেঁধে যায়। তো এই উদ্দীপক দিয়ে কি ধরনের নমুনা সৃজনশীল প্রশ্ন হতে পারে সেগুলো আমরা দেখি। তো প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, অর্থাৎ ক নম্বরে প্লাজমা কি। এখানে জ্ঞানমূলক প্রশ্ন যে কোনো জায়গা থেকে হতে পারে। তো এখানে প্লাজমা কি আমি একটা জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, এর সাথে আরেকটা জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লসিকা কি। খ নম্বর অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে রক্তের বৈশিষ্ট্যগুলো লিখো। গ নম্বর প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে এখানে উদ্দীপকে উল্লেখিত যোজক কলায় বিদ্যমান কণিকাগুলোর তুলনামূলক আলোচনা করো। বিশ্লেষণমূলক অর্থাৎ ঘ নম্বরের যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত যোজক কলা বাতাসের সংস্পর্শে জমাট বাঁধার কৌশল বিশ্লেষণ করো। তো চলো আমরা এই সম্ভাব্য সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আমরা এর উত্তর নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথমে জ্ঞানমূলক প্রশ্নটা ছিল প্লাজমা কি। এর উত্তর হবে প্লাজমা বা রক্তরস হলো রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশ। এর অথবা একটা প্রশ্ন ছিল লসিকা কি। এর উত্তরটা হবে কৈশিক নালিকার বাইরে আন্তঃকোষীয় ফাঁকা স্থানে অবস্থানকারী পরিবর্তিত কলারসই হলো লসিকা। এরপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছিল অনুধাবনমূলক প্রশ্ন। প্রশ্নটা ছিল রক্তের বৈশিষ্ট্যগুলো লিখো। তাহলে এটার উত্তরটা হবে এভাবে, রক্তের বৈশিষ্ট্যগুলো, প্রথমে রক্তের সংজ্ঞাটা দিয়ে নিলে ভালো হয়। রক্ত হচ্ছে তরল যোজক কলা, রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। এই সংজ্ঞাটা দিয়ে এরপরে এর বৈশিষ্ট্যগুলো দিবা, মিনিমাম 5টা থেকে 6টা বৈশিষ্ট্য দিবা। কি কি বৈশিষ্ট্য হতে পারে? নাম্বার 1, রক্ত লাল বর্ণের অস্বচ্ছ ঈষৎ ক্ষারীয় চটচটে তরল যোজক কলা। নাম্বার 2, লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জক রক্তের বর্ণের লাল বর্ণের জন্য দায়ী। নাম্বার 3 বৈশিষ্ট্য, রক্ত ঈষৎ ক্ষারীয়, এর পিএইচ মান 7.35 থেকে 7.45। নাম্বার 4 বৈশিষ্ট্য, সজীব রক্তের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 5 বৈশিষ্ট্য, অজৈব লবণের উপস্থিতির জন্য রক্ত লবণাক্ত হয়। নাম্বার 6 বৈশিষ্ট্য, রক্তের আপেক্ষিক গুরুত্ব প্রায় 1.065। প্রয়োগমূলক প্রশ্ন, উদ্দীপকে উল্লিখিত যোজক কলায় বিদ্যমান কণিকাগুলোর তুলনামূলক আলোচনা করো। তো এর উত্তরটা হবে এভাবে, উদ্দীপকে উল্লিখিত যোজক কলা হলো রক্ত। মানব রক্তে লোহিত কণিকা, শ্বেতকণিকা ও অনুচক্রিকা নামক 3 ধরনের রক্তকণিকা বিদ্যমান। এদের তুলনামূলক আলোচনা বোর্ডে একটি ছকের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করা হলো। তো ছকে তোমরা এরকম ছকে 4টা ঘর করবা। প্রথম ঘরে লিখবা, প্রথম রোতে লিখবা তুলনীয় বিষয়, দ্বিতীয় রোতে লিখবা লোহিত কণিকা, তৃতীয় রোতে লিখবা শ্বেত রক্তকণিকা, চতুর্থ রোতে লিখবা অনুচক্রিকা।
এরপরে তুলনীয় বিষয়, এখানে 6টা পয়েন্টের, যেহেতু 3 নম্বরের প্রশ্ন মিনিমাম 6টা পয়েন্ট তোমাকে তুলে ধরতে হবে। তো প্রথমেই সংখ্যা। সংখ্যা কি? প্রথমে লোহিত রক্তকণিকা প্রতি কিউবিক মিলিমিটার রক্তে প্রায় 50 লক্ষ, আর শ্বেত রক্তকণিকা প্রতি কিউবিক মিলিমিটার রক্তে 5 থেকে 8,000, অনুচক্রিকায় প্রতি কিউবিক মিলিমিটার রক্তে 1.5 লক্ষ থেকে 3 লক্ষ। এরপর নেক্সট পয়েন্ট, নিউক্লিয়াস। প্রাথমিক লোহিত রক্তকণিকায় প্রাথমিকভাবে নিউক্লিয়াস থাকলেও হিমোগ্লোবিন সঞ্চিত হওয়ার পর নিউক্লিয়াস বিনষ্ট হয়ে যায়। শ্বেত রক্তকণিকায় সবসময় নিউক্লিয়াস থাকে, আর অনুচক্রিকায় কোনো সময় নিউক্লিয়াস থাকে না। নেক্সট পয়েন্ট হচ্ছে বর্ণ। বর্ণ লোহিত রক্তকণিকার ক্ষেত্রে সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন থাকায় এগুলো লাল বর্ণের দেখায়, আর শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন না থাকায় এগুলো বর্ণহীন। অনুচক্রিকার ক্ষেত্রে এটা বর্ণহীন। এরপর নেক্সট পয়েন্ট, আয়ুষ্কাল। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন, শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল 2 থেকে 15 দিন এবং অনুচক্রিকার আয়ুষ্কাল 5 থেকে 9 দিন। এরপরের পয়েন্ট হচ্ছিল আকৃতি। আকৃতি কীরকম? লোহিত রক্তকণিকার আকৃতি দ্বি অবতল চাকতির মতো, আর শ্বেত রক্তকণিকার আকৃতি গোলাকার বা অনিয়ত, আর অনুচক্রিকার আকৃতি অনিয়ত আকৃতির। নেক্সট পয়েন্ট হচ্ছে কাজ। লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধ করে, আর অনুচক্রিকা রক্ত তঞ্চন ঘটায়। দ্যাট মিন্স দেহের কোথাও কেটে গেলে সেই জায়গায় রক্ত জমাট বাঁধতে সহায়তা করে এই অনুচক্রিকা। ঘ নাম্বার বিশ্লেষণমূলক প্রশ্ন। প্রশ্নটা ছিল উদ্দীপকে উল্লেখিত যোজক কলা বাতাসের সংস্পর্শে জমাট বাঁধার কৌশল বিশ্লেষণ করো। তো এর উত্তরটা হবে এভাবে, উদ্দীপকে উল্লেখিত যোজক কলা হলো রক্ত। রক্ত বাতাসের সংস্পর্শে আসলে রক্ত জমাট বাঁধে বা রক্ত তঞ্চন হয়। যে প্রক্রিয়ায় রক্ত তার তারল্যতা হারিয়ে অর্ধতরল পিণ্ড বা ক্লটে পরিণত হয় তাকে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা বলে। দেহের কোনো স্থান কেটে গেলে বা আঘাতের ফলে ক্ষত সৃষ্টি হলে সে স্থান হতে রক্তপাত ঘটে। যে প্রক্রিয়ায় কেটে যাওয়া স্থানে বা ক্ষত স্থানের রক্ত জমাট বেঁধে দেহ হতে অবাঞ্ছিত রক্তপাত বন্ধ হয় তাকে রক্ততঞ্চন প্রক্রিয়া বলে। এই রক্তরসে অবস্থিত 13টি ভিন্ন ভিন্ন ক্লটিং ফ্যাক্টর রক্ততঞ্চনে অংশ নেয়। এগুলোর ধারাবাহিক কার্যকারিতার ফলে ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধে। সংক্ষেপে রক্ত জমাট বাঁধার কৌশলটি বোর্ডে উপস্থাপন করা হলো। এখানে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা বর্ণনা করার পূর্বে আমি 3টি ধাপ একটা প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাবো, এবং এই 3টি ধাপের মাধ্যমে তোমরা পুরো বর্ণনাটা দিতে পারবে। তো প্রথম ধাপটা হচ্ছে ক্ষতস্থানের টিস্যু প্লাস অনুচক্রিকা। যখন বাতাসের সংস্পর্শে আসে তখন অনুচক্রিকাগুলো ভেঙে যায়। অনুচক্রিকাগুলো ভেঙে যাওয়ার পরে থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের প্লাজমা প্রোটিন তৈরি হয়। এই থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে এক ধরনের ক্লটিং ফ্যাক্টর। দ্বিতীয়ত, থ্রম্বোপ্লাস্টিন রক্তের হেপারিনকে অকেজ করে দেয়। এই থ্রম্বোপ্লাস্টিন রক্তের প্লাজমায় অবস্থিত ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্রথমবিন নামক একটা গ্লাইকোপ্রোটিনের সাথে যুক্ত হয়ে সক্রিয় থ্রম্বিন এনজাইম তৈরি করে। এটাও একটা ক্লটিং ফ্যাক্টর। তৃতীয়ত, থ্রম্বিন, এই সক্রিয় থ্রম্বিন ফাইব্রিনোজেন নামক একটা প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হয়ে ফাইব্রিন নামক একটা অদ্রবণীয় প্রোটিন সুতা তৈরি করে। এই অদ্রবণীয় প্রোটিন সুতা একটার পর একটা তৈরি হয়ে ফাইব্রিন পলিমার সৃষ্টি করে। এই ফাইব্রিন পলিমারের সাহায্যে তৈরি হয় ফাইব্রিন জালক। যখনই ওই কাটা বা ক্ষতস্থানে ফাইব্রিন জালক সৃষ্টি হয় তখনই রক্ত, অবাঞ্ছিত রক্ত যে বের হয় সেই অবাঞ্ছিত রক্তটাকে বাধা দেয়, যার ফলে ওই জালকের মাধ্যমে লোহিত রক্তকণিকাগুলো বের হওয়া, শুধু লোহিত রক্তকণিকা না, অন্যান্য রক্তের উপাদানগুলো বের হওয়া রোধ হয়। এইভাবে ওই জালক সৃষ্টির মাধ্যমে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধে।
মানুষের রক্ত জমাট বাঁধার স্বাভাবিক সময় হচ্ছে 4 থেকে 5 মিনিট। রক্ত জমাট বাঁধা জমাট বাঁধা রক্ত থেকে যে হালকা হলুদ বর্ণের তরল জলীয় অংশ বেরিয়ে আসে তাকে রক্তের সিরাম বলে। সিরাম বস্তুতপক্ষে রক্তরস, তবে এতে ফাইব্রিনোজেন থাকে না। তো এই রক্ততঞ্চন প্রক্রিয়াটা তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বা, কারণ এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মনে রাখার জন্য এই 3টা প্রবাহ চিত্র তোমরা মনে রাখবা। উদ্দীপক 2। উদ্দীপক 2তে আমরা উপরে একটা বৃত্তের ভিতরে ইংলিশ ক্যাপিটাল লেটারের এল ইউজ করেছি এবং নিচের বৃত্তের ভিতরে ইংলিশ ক্যাপিটাল লেটারের এইচ লেটার ইউজ করেছি এবং এখানে দেখানো হয়েছে এইচ থেকে এল এর ভিতরে কার্বন ডাই অক্সাইড চলে যাচ্ছে এবং এল থেকে এইচ এর ভিতরে অক্সিজেন চলে আসছে। এখানে উদ্দীপকে কি ধরনের সম্ভাব্য সৃজনশীল প্রশ্ন হতে পারে? তো প্রথমে আমরা জ্ঞানমূলক প্রশ্ন কি হতে পারে? এখানে জ্ঞানমূলক প্রশ্নটা হতে পারে পেরিকার্ডিয়াম কি? এর অথবা আমরা আরেকটা জ্ঞানমূলক প্রশ্ন রেখেছি কার্ডিয়াক চক্র কি? 2 নম্বর অর্থাৎ খ নম্বরে অনুধাবনমূলক প্রশ্ন হৃৎপিণ্ডের বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা পুরু কেন? প্রয়োগমূলক প্রশ্ন উদ্দীপকের এইচ অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। বিশ্লেষণমূলক প্রশ্ন হতে পারে উদ্দীপকে উল্লিখিত রক্তের গতিপথ বিশ্লেষণ করো। তো চলো আমরা সম্ভাব্য সৃজনশীল প্রশ্ন নিয়ে এর উত্তর নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে জ্ঞানমূলক প্রশ্নটা ছিল পেরিকার্ডিয়াম কি? এর উত্তরটা হবে এভাবে, হৃৎপিণ্ডটি মসৃণ পাতলা ও দ্বিস্তরী একটি আবরণ দ্বারা আবৃত থাকে, একে পেরিকার্ডিয়াম বলে। এর অথবা আরেকটা জ্ঞানমূলক প্রশ্ন ছিল কার্ডিয়াক চক্র কি? এর উত্তরটা হবে এভাবে, প্রতি হৃদস্পন্দন সম্পন্ন করতে সিস্টোল ও ডায়াস্টোলের যে চক্রাকার ঘটনাবলী অনুসৃত হয় তাকে কার্ডিয়াক চক্র বা হৃদচক্র বলে। নেক্সট অনুধাবনমূলক প্রশ্নটা ছিল হৃৎপিণ্ডের বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা পুরু কেন? এর উত্তরটা হবে এভাবে, হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে রক্ত ফুসফুসে প্রেরিত হয় আর এটি হৃৎপিণ্ডের খুব কাছাকাছি অবস্থান করে, যার ফলে খুব কম শক্তি প্রয়োগ করে রক্ত পাঠানো যায়। অন্যদিকে হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে সমগ্র দেহে রক্ত প্রেরিত হয়, যাতে অনেক বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়। ফলে সমপরিমাণ রক্ত প্রেরণ করলেও ডান নিলয় থেকে বাম নিলয়ের বেশি কাজ করতে হয়। এই কর্মদক্ষতার তারতম্যের কারণে বাম নিলয়ের প্রাচীরের অঙ্গসংস্থানিক পরিবর্তন ঘটে, অর্থাৎ বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা অধিক পুরু হয়। প্রয়োগমূলক প্রশ্ন উদ্দীপকের এইচ লেটারটির অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো এর উত্তরটা হবে এভাবে, উদ্দীপকের এইচ অঙ্গটি হলো মানব হৃৎপিণ্ড, যা মানুষের রক্ত সংবহন তন্ত্রের কেন্দ্রীয় পাম্প যন্ত্র। রক্ত সংবহন তন্ত্রের যে অঙ্গটি পাম্পের মতো সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন করে সেটি হৃৎপিণ্ড। মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরে মধ্যস্থতার উপরে এবং 2 ফুসফুসের মাঝ বরাবর বাম দিকে একটু বেশি বাঁকা হয়ে অবস্থিত। এটি দেখতে লালচে রঙের এবং ত্রিকোণাকার। তো চলো আমরা এখন এই হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্রটা দেখে নেই। বোর্ডে খেয়াল করো, বোর্ডে এই যে চিহ্নিত চিত্রটা তোমাদের দেখানো হলো, এই চিত্রটা তোমরা খাতায় বারবার প্র্যাকটিস করবা এবং যদি কোনো সমস্যায় পড়ো তাহলে তোমাদের বিষয় শিক্ষকের সহায়তা নিয়ে এই চিত্রটা আঁকার প্র্যাকটিস করবে। এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই চিত্রটা তোমাদের এর আগের ক্লাসেও কয়েকবার আঁকানো হয়েছিল। তো বোর্ডে যে চিত্রটা দেখানো আছে ঠিক সেই চিত্রটাই তোমরা বারবার আঁকার প্র্যাকটিস করবে। বিশ্লেষণমূলক প্রশ্নটা ছিল
উদ্দীপকে উল্লিখিত রক্তের গতিপথ বিশ্লেষণ করো। তো এর উত্তরটা হবে এভাবে, উদ্দীপকে উল্লিখিত রক্তের গতিপথটি হলো পালমোনারি সংবহন। যে সংবহন পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এইচ অর্থাৎ হৃৎপিণ্ড হতে এল অর্থাৎ ফুসফুসে প্রেরিত হয় এবং ফুসফুস হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, তাকে পালমোনারি সংবহন বলে। পালমোনারি সংবহনের রেখাচিত্রটি হলো ডান নিলয়। ডান নিলয় থেকে রক্ত চলে যাবে পালমোনারি ধমনীতে, পালমোনারি ধমনী থেকে রক্ত চলে যাবে ফুসফুসে, ফুসফুস থেকে রক্ত চলে যাবে পালমোনারি শিরায়, পালমোনারি শিরা থেকে রক্ত চলে যাবে বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে রক্ত চলে আসবে বাম নিলয়ে। এটা হচ্ছে পালমোনারি সংবহনের রেখাচিত্র বা প্রবাহ চিত্র। তো এই রেখাচিত্র বা প্রবাহ চিত্রের সাহায্যেই আমরা এই বিবরণটা বিশ্লেষণ করতে পারি। তো প্রথমে আমরা আসি, অলিন্দদ্বয়ের প্রসারণের সময় প্রথমে সমস্ত দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দ, পরবর্তীতে সংকোচনের সময় ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসে। নিলয়ের সংকোচনের সাথে সাথে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনী দ্বারা বাহিত হয়ে দুটি ফুসফুসে পৌঁছে। পালমোনারি ধমনী ক্রমাগত বিভক্ত হয়ে ফুসফুসের অ্যালভিওলাসের প্রাচীরে কৈশিক জালিকায় রূপান্তরিত হয়। অ্যালভিওলাস ও কৈশিক জালিকার মধ্যে গ্যাসীয় আদান প্রদান হয়, ফলে রক্ত অক্সিজেনযুক্ত হয়। কৈশিক জালিকাও পরবর্তী রক্তনালিকাগুলোর ক্রমাগত সংযুক্তির মাধ্যমে পালমোনারি শিরার উৎপত্তি হয়। পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। বাম অলিন্দ থেকে রক্ত বাইকাসপিড কপাটিকার মাধ্যমে বাম নিলয়ে প্রবেশ করে। এতক্ষণ তোমরা উদ্দীপক সহ সৃজনশীল প্রশ্ন দেখলে, এবার কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখো, যেগুলো আমি এক কথায় উত্তর হিসাবে তোমাদের জন্য সিলেক্ট করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন কোন অঙ্গে এরিথ্রোসাইট ধ্বংস হয়? এর উত্তর হবে যকৃৎ ও প্লীহা। 2 নম্বর প্রশ্ন, মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? এর উত্তর হবে 120 দিন। 3 নম্বর প্রশ্ন, কোন শ্বেত রক্তকণিকায় হেপারিন থাকে? এর উত্তর হবে বেসোফিল। 4 নম্বর প্রশ্ন, সবচেয়ে ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটি? এর উত্তর হবে অনুচক্রিকা। 5 নম্বর প্রশ্ন, অন্ত্রের ভিলাইয়ে অবস্থানকারী ক্ষুদ্র ক্ষুদ্র লসিকার নালীকে কি বলে? এর উত্তর হবে ল্যাকটিয়াল। 6 নম্বর প্রশ্ন, কৃমির লার্ভা ও অ্যালার্জির অ্যান্টিবডি ধ্বংস করে কোনটি? এর উত্তর হবে ইওসিনোফিল। 7 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চনে কয়টি ক্লটিং ফ্যাক্টর অংশগ্রহণ করে? এর উত্তর হবে 13টি। 8 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের অলিন্দের সিস্টোলের সময়কাল কত? এর উত্তর হবে 0.1 সেকেন্ড। 9 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের কোন স্তরের পেশিতে চর্বি বিক্ষিপ্তভাবে লেগে থাকে? এর উত্তর হবে এপিকার্ডিয়ামে। 10 নম্বর প্রশ্ন, বাইকাসপিড কপাটিকার অবস্থান কোথায়? এর উত্তর হবে বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে। এই 10টি অবজেক্টিভের মাধ্যমে শুধু তোমাদের দেখানো হলো তোমরা কিভাবে অবজেক্টিভগুলো পড়বে। যদি অবজেক্টিভে তোমরা 100% নাম্বার পেতে চাও, তাহলে তোমাদের এভাবে বইয়ের প্রতিটি লাইন পড়ে জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করে এগুলো মুখস্থ করতে হবে। আমরা 2টি উদ্দীপকের মাধ্যমে 4র্থ অধ্যায়ের অর্ধেকটা বোঝানোর চেষ্টা করেছি। যদিও অর্ধেক চ্যাপ্টারের জন্য এই 2টি উদ্দীপক যথেষ্ট নয়, আমাদের একটি ক্লাসের সময়সীমা নির্ধারিত থাকে, যার কারণে অন্যান্য আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি। কিন্তু প্রতিটি চ্যাপ্টারের খণ্ড খণ্ডভাবে তোমরা অনেকগুলো ভিডিও পেয়েছো এবং আমরাও জুম ক্লাসের মাধ্যমে পুরো চ্যাপ্টার আগেও পড়িয়েছি, এখনও রিভিশনের মাধ্যমে পুরো চ্যাপ্টার পড়ানো হবে। ভিডিওগুলো ভালোভাবে দেখবে এবং জুম ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে আশা করি কোনো সমস্যা হবে না। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।